রাষ্ট্রচিন্তা তাদের গ্রুমিং করে পাঠিয়েছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়ে, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দায়িত্ব নিয়ে। আর যে তারা প্রধান যে কাজটা করলেন, সবাইকে নিবন্ধন দিলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে বাদ দিলেন। এই নির্বাচনের প্রধান শিকার তো হবে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা। নিবন্ধন ছাড়াই তো রাষ্ট্রচিন্তা একটা গণ অভ্যুত্থানের দার্শনিক পাটাতন হতে পেরেছিল। ফলে যদি তাকে সরকার বা নির্বাচন কমিশন এইবার নিবন্ধন নাও দেয়, আমি অন্তত বুঝতে পারছি এবং আমি বলে যাচ্ছি যে আগামী পরবর্তী রাষ্ট্র সংস্কারের আন্দোলনেও এই রাষ্ট্র সংস্কার আন্দোলন নেতৃত্ব দিতে পারে। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। গতকাল আসলে দেশে দুটো ঘটনা ঘটেছে। একটা হলো রাজশাহী তানোরে একটা শিশু একটা কুয়ার ভিতর পড়ে যায়, তাকে উদ্ধার করা হয়েছে, পরে মারা গেছে, যেটা দুঃখজনক ঘটনা হচ্ছে। এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু তখনই জানলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয়নি। আমি ওইটার সাথে মিলিয়ে আমার মনে হয় দুটো ঘটনার একটা প্রতীকী মিল আছে। কোনো রাজনৈতিক দলের মঞ্চে আমি এই প্রথম বোধহয় কথা বলছি। আজকে অনেক তীব্র একটা কৌতূহল নিয়ে আমি এই সভাটায় এসেছি, যে আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মকর্তাদের কাছ থেকে শুনতে চাই আসলে কী ঘটেছে। কারণ এটা একটা বিস্ময়কর লেগেছে আমার কাছে যে এই দল নিবন্ধন পায়নি। অনেকদিন থেকে পত্রপত্রিকা পড়েছি নিবন্ধনের জন্য চেষ্টা চলছে, মামলা মোকদ্দমা হচ্ছে, কিন্তু এই দলকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করলো, এটা আমার কাছে ওই রাজশাহীর তানোরের ওই ঘটনার সাথে মিলিয়ে আমি পাঠ করেছি। অতীতে আমাদের দেশে যেই দুটো ভালো নির্বাচন হয়েছে, 91 সালে 96 সালে, তুলনামূলকভাবে এই দুটো নির্বাচন হলো আমাদের পুরো নির্বাচনী ইতিহাসে 70-এর পরে ভালো নজির। সেই সময় আমরা দেখেছি প্রথম 15 দিনের ভিতর দুটো ঘটনা ঘটত। দুটো ঘটনা ঘটেছিল বলে ওই নির্বাচন দুটো ভালো হয়েছিল। একটা হলো পুরো প্রশাসনকে ঢেলে সাজানো। শাহাবুদ্দিন সাহেব, হাবিবুর রহমান সাহেব, লতিফুর রহমান সাহেব কিন্তু এই কাজটা করেছিলেন। রাজনৈতিক সরকারগুলোর যে প্রশাসনকে সাজিয়ে যেত যে ছক অনুযায়ী, ওনারা এসে প্রথম সপ্তাহে এটা তছনছ করে দিয়েছিলেন। আরেকটা হলো অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার। এবার কিন্তু এই যে গত 16 মাসে কোনো একটা ঘটনা হয়নি, এবং না হওয়ার মাঝে আবার তফসিলও হলো, এবং নির্বাচন কমিশনও এই নিয়ে কিছু বলছে বলে দেখিনি। দেখুন, এই যে গণ অভ্যুত্থান কালে অনেকগুলো কারাবিদ্রোহ হয়, এবং তখন শত শত নয় হাজার হাজার অস্ত্র খোয়া গিয়েছিল। আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে। এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি। তো এরকম একটা পরিবেশে এই নির্বাচনটি আহ্বান করা হলো, অর্থাৎ যেগুলো জরুরি প্রাথমিক পদক্ষেপ সেগুলো এখনও নেওয়াই হলো না। এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন না দেওয়া, আমি বলবো দুই ধরনের অন্যায় হচ্ছে। একটা হলো গতানুগতিক ব্যবস্থাতেই এই দলটা নিবন্ধন পেতে পারে, কারণ এটা অনেক পুরনো দল, এবং তাদের পরে আবেদন করে নিবেদন করে নানা ধরনের কৌশলে অনেক দল নিবন্ধন পেয়ে গেছে, পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। সেটা এক ধরনের অন্যায়কে না দেওয়া। দ্বিতীয়ত, এই নির্বাচন কমিশন, এই সরকার, এটা তো গণ অভ্যুত্থানের ফসল। আজকে যদি বিগত সরকার এখানে থাকতো, এই নির্বাচন কমিশন কি পেতাম আমরা? দেশ পেত, গঠিত হতো? বা এই সরকারের সাথে যুক্ত যারা, এবং যাদের অনেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আগের প্ল্যাটফর্ম, রাষ্ট্রচিন্তার প্ল্যাটফর্ম থেকেই তারা নাগরিক সমাজের নায়ক হয়ে উঠেছেন, এবং সেই যোগ্যতাতেই ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেগুলো আমি বিস্তারিত বলতে চাই না, সামনে হয়তো এগুলো বিস্তারিত বলতে হবে, যে রাষ্ট্রচিন্তা তাদের গ্রুমিং করে পাঠিয়েছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়ে, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দায়িত্ব নিয়ে। আর যে তারা প্রধান যে কাজটা করলেন, সবাইকে নিবন্ধন দিলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে বাদ দিলেন, এবং সেই পুরনো কাঠামো, সেই পুরনো চিন্তা, সেই পুরনো আদলে একটা নির্বাচন দেওয়ার চিন্তা করছে। এই নির্বাচনের প্রধান শিকার তো হবে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা। গত 10-20 বছরের রাজনৈতিক সাহিত্য যদি আমরা স্টাডি করি, দুটো জায়গা থেকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের চিন্তাটা এসেছে। ব্যবহারিক দিক থেকে এসেছিল নিরাপদ সড়ক আন্দোলনের জায়গা থেকে। আমরা যদি কপট না হই, আমরা যদি
চোখ অন্ধ না হই, আমাদের কান যদি খোলা থাকে, আমরা যদি সত্যিকার অর্থে গত 10-15 বছরের রাজনৈতিক ডেভেলপমেন্টটায় নজর রেখে থাকি, তাহলে এটা আমাদের স্বীকার করতে হবে যে ওই নিরাপদ সড়ক আন্দোলনের কিশোররা প্রথম রাষ্ট্র মেরামতের দাবিটা রাজপথে তুলেছে। আর একাডেমিক জগতে, রাজনৈতিক রাষ্ট্রচিন্তার জগতে এইটা রাষ্ট্রচিন্তা নামক ওই ক্ষুদ্র উদ্যোগ থেকেই প্রথম শুরু হয়। এদেশের রাষ্ট্র ভাবনায় অতীতে দুটো ধারা ছিল প্রধানত। একদল ইসলামী বিপ্লবের চিন্তা করত, 1941 সাল থেকে তারা সেই চেষ্টা করছে, খারাপ ভালো বলছি না, তারা একটা চেষ্টা করে যাচ্ছে। আর 1920 থেকে আরেক দল সাম্যবাদী একটা বিপ্লবের চেষ্টা করছে। তারা তাদের মতো করে কদ্দূর এগিয়েছে, আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন গত দশকে প্রথমবারের মতো দেখায় যে আমরা একটা বাস্তবায়নযোগ্য মডেলেও রাষ্ট্র রূপান্তরের ধারণা নিয়ে কাজ করতে পারি। এই যে আমাদের রাষ্ট্রটা, এটা তো 1792 সালের কর্নওয়ালিসের রাষ্ট্র। আমাদের থানা, আমাদের দারোগা ব্যবস্থা, আমাদের ডিসি ব্যবস্থা, এগুলা ওই কর্নওয়ালিস সাহেব যেভাবে রেখে গেছিলেন, যেভাবে করে দিয়েছিলেন, আমরা 47-এর পর, 71-এর পর, 90-এর পর ওই মেশিনই চালিয়ে যাচ্ছি। রাষ্ট্রচিন্তা প্রথমবারের মতো বলে যে এটাকে সহজে একটা পরিবর্তনের প্রক্রিয়া আমরা আনতে পারি। সেটা হলো একটা গণপরিষদ গঠনের মধ্যে দিয়ে, এবং কি কি ঔপনিবেশিক কাঠামোর মৌলিক কোন কোন জায়গায় পরিবর্তন সাধন সম্ভব, এইটা তারা ছক কেটে দেখায়। এটা খুব পরিশ্রম সাধ্য একটা কাজ ছিল, কারণ আমাদের রাজনৈতিক চিন্তার জগৎ দখল করেছিল ওই সাম্যবাদী পরিবর্তনের মডেল আর ইসলামী বিপ্লবের মডেল। রাষ্ট্রচিন্তা সেখানে ধাপে ধাপে অন্য একটা মডেল, সহজসাধ্য, যেটা বাস্তবায়নযোগ্য, সেটা দেখায় এবং সেইটা অন্যরা পরে গ্রহণ করে। এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা ডিজি, মন্ত্রী, উপদেষ্টা ইত্যাদি আছেন, তারা এই ধরনের আলোচনায় যুক্ত হয়ে এই জায়গাটায় এসেছেন। এটা তো গোপন কোনো ব্যাপার ছিল না, এটা প্রকাশ্য পত্রপত্রিকার মাধ্যমে সবার জানা বোঝার ভিতর দিয়ে এই অবস্থাটা তৈরি হয়েছে এবং সেখানেই লাল জুলাই সংগঠিত হয়েছে এবং সেই পরিবর্তন চিন্তার জায়গায় দাঁড়িয়েই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। ফলে আজকে যখন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে বাদ দিয়ে অন্যদের নিবন্ধন দেওয়া হয়, এটা হলো, আমি বলবো, পুরো বিপ্লবের সাথে, যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলছি, সেই প্রক্রিয়ার সাথে এক ধরনের প্রতারণা। সেই পরিবর্তনকে অগ্রাহ্য করা, সেইটাকে এড়িয়ে পুরনো ব্যবস্থাকে আবার পুনর্গঠিত করার একটা অপচেষ্টা। এটা আমাদের না বলে আর উপায় নেই। দেখুন, আমি আরেকটা জিনিসে বিস্মিত হয়েছি যে এই দলকে নিবন্ধন না দিয়ে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু এই দলের সমস্যা। শুধু ওই আকারে দেখলে আমরা এটাকে, এই পুরো প্রক্রিয়ার প্রতিক্রিয়াশীলতা, এই পুরো প্রক্রিয়ার ভিতর যে একটা বাজে সম্ভাবনা আছে, সেটাকে আমরা বুঝতে পারব না। কোনো দল এই রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন না দেওয়ার এই বিষয়টা এখনো প্রতিক্রিয়া যে দেখাই নাই, এটাও আমার কাছে বিস্ময়কর লেগেছে। দেখুন, শেখ হাসিনার আমলে খুব দুঃসময়ে যে রাজনৈতিক দলগুলো যে একত্রিত হয়েছিল, এটা কি শুধু একটা নির্বাচনের জন্য, একটা গতানুগতিক নির্বাচনই কি জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল, নাকি পরিবর্তন চিন্তা ছিল যে আমরা আগের অধ্যায় আর ফিরে যেতে চাই না? সেটাই তো। সেটা হলে যেই ঐক্যের ভিতর দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্রের মঞ্চে ছিল, বিএনপির সঙ্গে ছিল, তারপরে যদি আমরা যারা এই রাজনৈতিক জগতে ঘোরাফেরা করি, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত আজকে যারা নায়ক, তারা তো এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ওনাদের পরামর্শ নিয়ে ওনাদের ভাবনা চিন্তাকেই শেয়ার করে এগিয়েছে, তাই না? তো তারা এখন এই ঘটনায় তাদের কোনো সংহতি দেখছি না। তারা মনে করছেন সংস্কারের ভাবনাটা বাদ দিয়ে এগোবেন, তাই তো? মানে রাষ্ট্র সংস্কারকে নিবন্ধন না দেওয়ার একটা অর্থ হলো আগামী দিনের সংস্কার ভাবনার যে চ্যালেঞ্জটা, তারা এখনই ওকে হত্যা করতে চাচ্ছে। একটা নির্বাচনের ভিতর দিয়ে আমরা যেই সরকার, যে রাজনীতি পেতে যাচ্ছি, আপনারা নিশ্চিত থাকেন সেই নির্বাচনের পর আবার সেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো, যেগুলো আমরা হাজার হাজার গ্রাফিতির মধ্যে দেখেছি, সেই দেয়ালগুলো হয়তো মুছে গেছে বা মুছে দেওয়া হচ্ছে বা মুছে দেওয়া হবে, কিন্তু সেই দেয়ালগুলোতে রাষ্ট্র সংস্কারের যে চেতনা, সেটা তো একটা বীজ আকারে থেকে যাবে।
কোনো গণ অভ্যুত্থানই কিন্তু চূড়ান্তভাবে ধামাচাপাও দেওয়া যায় না, ব্যর্থ করেও দেওয়া যায় না। ফলে রাষ্ট্র সংস্কার আন্দোলন বেঁচে থাকবে এবং সেই সংস্কারের ভাবনাটাও নির্বাচনের পরেই আবার জেগে উঠবে, এবং সম্ভবত সেই ব্যাপারগুলো ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রশাসনিক আমি বলবো যে এই সংগঠনকে, এই চেতনাকে নির্বাচনের আগেই খুন করে ফেলে। এই জন্য গত 16 মাসের অভিজ্ঞতার সাথে মিলিয়ে যদি আমরা পাঠ করি, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি। এখানে বদিউল আলম মজুমদার স্যার আছেন, তারপরেও একটু বেয়াদবি হয়ে যাবে বলতে চাই যে এই 16 মাসে কি হলো সংস্কারের নাম। এই অভ্যুত্থানটা ছিল বৈষম্য বিরোধী অভ্যুত্থান। বাংলাদেশের সমাজে বৈষম্যের শিকার কারা? খুব সাধারণ কাণ্ডজ্ঞানে আমরা কি দেখি? কৃষি সমাজ, শ্রমিকরা, দলিতরা, সংখ্যালঘুরা, আদিবাসীরা, নারীরা, এই তো বাংলাদেশের নিচু তলার মানুষ। 11টা কমিশন হলো, দলিতদের নিয়ে কোনো কমিশন হলো না, কৃষকদের নিয়ে কমিশন হলো না, সেগুলো বাদ দিলাম। এবং নারীদের নিয়ে, শ্রমিকদের নিয়ে যে কমিশনগুলো হলো, এমনকি প্রশাসন সংস্কার নিয়ে যে কমিশনগুলো হলো, ঐক্যমত কমিশনের আলোচনায় সেগুলো আসলো না। মাত্র 6টি কমিশন নিয়ে আলাপ হলো, এবং তার ভিতরেও মাত্র 82টা প্রস্তাব গণভোটে যাচ্ছে। তো জুলাই অভ্যুত্থানের মূল জায়গা তো ছিল পুলিশি ব্যবস্থার সংস্কার। আমরা তো কর্নওয়ালিসের রাষ্ট্র থেকে মুক্তি চেয়েছিলাম, তাই নয় কি? আমরা তো পুরনো দারোগা ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছিলাম, আমরা তো সেই সচিবালয়ের বিকল্প চেয়েছিলাম। আজকে প্রশাসন সংস্কারের প্রথম কি বাস্তবায়ন হচ্ছে? টয়লেট সংস্কার। আপনারা জানেন হয়তো, এটা তো একটা অপমান করা হলো সংস্কার চেতনাকে, পুরো আন্দোলনের গালে চপেটাঘাত করা হলো। তো এই সংস্কার কমিশন নিয়ে আমি বলবো রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিনব্যাপী আলাদা একটা সেমিনার হওয়া উচিত। আমি অন্তত বলবো যে 11টা কমিশন, সরকারি কমিশনই কি বলেছিল আর কি পেলাম আমরা নির্বাচনের ভিতর দিয়ে, এই জিনিসটা এখনই জনগণকে জানানো উচিত। গণ অভ্যুত্থান কিভাবে বেহাত হলো, কারা বেহাত করলো এবং কারা বেহাত করতে যাচ্ছে, সেই পুরো প্রতিক্রিয়াশীল 16টা মাসের বিবরণ আমাদের জনগণের কাছে তুলে ধরা উচিত। সেই জায়গায় দাঁড়িয়েই এটা বলছি যে আজকে এই নির্বাচন কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, এইটা তো এখন পরিষ্কার, আমলাতন্ত্রকে 1 ইঞ্চি 1 বিন্দু পরিমাণ সরানো যায় নাই, সেই জায়গাটা হাতই দেওয়া হয়নি। সেই একটা দুর্ভাগ্যের ব্যাপার হয়েছে। আরেকটা ব্যাপার হয়েছে, পুরো দেশকে একটা দক্ষিণপন্থার দিকে মোড় বদল করে দেওয়া হচ্ছে। মানে আমরা এখন উদ্বিগ্ন, এই দেশ সিরিয়া হবে কিনা, এই দেশ ইরাক হবে কিনা, লিবিয়া হবে কিনা। সত্যটা বলা উচিত এখনই, নির্বাচনের আগেই বলে রাখা উচিত। এই সরকার, এই কমিশনগুলো, এই জাতীয় ঐক্যমত কমিশন মিলে আমাদের একটা বিপদের মুখে এখন ঠেলে দিয়ে যাচ্ছে। তো আগামী দিনের ফলে ওই জুলাইয়ের অভ্যুত্থানের সমস্ত চৈতন্য নিয়ে আমাদের আবার আরেকটা রাজনৈতিক প্রক্রিয়ায় সামিল হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো কোনোভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে ধর্মকে ব্যবহার করে একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং সংস্কারের আলাপ আর এখানে নেই। তো পুরো নির্বাচনী প্রক্রিয়া গণভোটের অংশ এবং জাতীয় নির্বাচনের অংশে আমরা এগিয়ে যাচ্ছি একটা গতানুগতিক পেছনের ব্যবস্থাটার মতো। আমরা জুলাই অভ্যুত্থান ছিল সামনে এগোনোর ব্যাপার, অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশ গড়ার ব্যাপার, কিন্তু গত 16 মাসে সেই দিকে আমাদের একদাপও আমরা এগোতে পারি না আমি মনে করি। এবং সেখানে যে লক্ষণগুলো পরিপুষ্ট হয়েছে যে বিপজ্জনক, তার মধ্যে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন না পাওয়াটা হলো অন্যতম একটা বিপজ্জনক লক্ষণ। ঘটনা হিসাবে এটা ছোট, কিন্তু এর ভিতর লক্ষণ আকারে একটা বড় বিপদের লক্ষণ আছে। এবং আজকে যে রাজনৈতিক ঐক্যমতটা, যে জুলাইয়ের অভ্যুত্থানের যে রাজনৈতিক ঐক্যমতটা ভেঙে গেছে, সেইটাও লক্ষ্য করলাম যে এটা শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলনের এজেন্ডা আকারে হাজির আছে। এইটা যে তার অন্য সব নাগরিক সমাজের এবং রাজনৈতিক দলগুলোর যে এই ইস্যুতে দাঁড়ানো উচিত শক্তভাবে, সেইটা না দেখাটা আমি বলবো একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তারপরও আমি মনে করি যে দেখুন, নিবন্ধন ছাড়াই তো রাষ্ট্রচিন্তা একটা গণ অভ্যুত্থানের দার্শনিক পাটাতন হতে পেরেছিল। ফলে যদি তাকে সরকার বা নির্বাচন কমিশন এবার নিবন্ধন নাও দেয়, আমি অন্তত বুঝতে পারছি এবং আমি বলে যাচ্ছি যে আগামী পরবর্তী রাষ্ট্র সংস্কারের আন্দোলনেও এই রাষ্ট্র সংস্কার আন্দোলন নেতৃত্ব দিতে পারে। ধন্যবাদ।